বনু, আসিস? জেসির ঠোঁটে হাসি ফুটল। দরজা মেলে জিসানকে এক হাতে জড়িয়ে ধরে প্রফুল্ল মনে, ভাইয়া কি এনেছো দেখি? স্বেচ্ছায় ভাইয়ার হাতের প্যাকেট নিজের দখলে এনে বলল উচ্ছ্বসিত মুখে, ও আমার ফেভারিট আইসক্রিম, এতগুলো, লাভানলি ফর ইউ। জেসিকে আগলে রেখে জিসান রুম থেকে বেরোতে বেরোতে জানতে চাইল, মন খারাপ? ছোট ছোট চোখে ভাইয়ার দিকে মুখ তুলে তাকিয়ে এসে বলল, মন খারাপ? তুমি আজ পর্যন্ত দেখেছো জিসান সারোয়ারের একমাত্র বোন জেসিকা সিদ্রাত কখনো মন খারাপ করে বসে থেকেছে? রাইট, কিন্তু এটাও মানতে হবে যে জেসিকা সিদ্রাত এখন শুধু জিসানের বোন নয়, কারো ঘরের ঘরণীও হয়, যাকে 3 দিন আগে ছেড়ে চলে এসেছে। মনে পড়ছে ও বাড়ির কথা? জেসির ঠোঁট উল্টে পাল্টা যায়। আম সরি ভাইয়া, আমি তো নির্লজ্জদের মতো লাফিয়েছিলাম ওই বিয়েতে। ভুল করেছি দেখে আমার উচিত ছিল আমাকে শাসন করা। মাথায় ঠোঁট রেখে ছোট বাচ্চাকে ট্রিট করার মতো আদর দিয়ে জিসান বলল, যা হবার তা হয়ে গেছে, এখন মন খারাপ করে না বাচ্চা দেখি, সে আসবে তোকে নিয়ে যেতে। এমন কিছুই হবে না, উনি তো আমাকে পছন্দই করেন না। জেসি বিড়বিড় করল। পিটপিট করে চোখ মেলে সুখ আশেপাশে নজর হাঁটিয়ে শিয়রে আম্মু আর পরিবারের অধিকাংশ সদস্য চিন্তিত মুখশ্রী দেখতে পেল। জ্ঞান ফিরেছে মা? এখন কেমন লাগছে? মাথা ঘুরছে? উঠে বসে কপালে হাত রেখে মাথা ঝাঁকায় সুখ, বুঝায় সে ঠিক আছে এখন। তামির সাহেব বন্যের উপর গর্জে উঠলেন, কি হয়েছিল আমার আম্মুর? তুই কি অনিষ্ট করেছিস ওর সাথে? বর্ণ বেডের কিনারে দাঁড়িয়ে গভীর মনোযোগে সেই কবে থেকে সুখের দিকে চেয়ে তামির সাহেবের কথায় নজর স্থির রেখেই বলল গম্ভীর স্বরে, সেটা তোমার আম্মুই ভালো এক্সপ্লেন করতে পারবে। আক স্যার। হাঁটু জড়িয়ে মুখ লটকে বসে আছে সুখ। নিঃশ্বাসটাও ছাড়ছে আস্তে ধীরে, যেন শব্দ না ছড়িয়ে পড়ে আশেপাশে। বর্ণর নজর তীক্ষ্ণ, কাউচ থেকে নিজ ঠোঁট কামড়ে সুখে পরখ করতেই ব্যস্ত। আকমত উঠে এসে হুটহাট সুখের মুখোমুখি চোখে বলল হিসিয়ে, এতদিন নিজের কাছে রেখে এই শিক্ষা দিয়েছি তোকে? ইউ আর এ ব্যাড স্টুডেন্ট ফুল। আই এম ফিলিংস অ্যাসেন্ট অফ মাই সেলফ। এত ক্লাস সব বৃথা প্রমাণ করে দিলি এক নিমিষেই। তোকে তো এবার শাস্তি পেতে হবে বউ, বল কি শাস্তি দেওয়া যায়? মুখ অন্যত্র ঘুরিয়ে আর চোখে যায় সুখ। এতে তার কি দোষ? ভোর থেকে প্রচুর মাথা ঘুরছিল, তার উপর বর্ণ কাছাকাছি আসায় হৃদস্পন্দনের বেগ শরীরের অস্বাভাবিক কাঁপুনিতে মস্তিষ্ক মাত্রাতিরিক্ত চাপ সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। নয়তো এতদিন এই বেপরোয়াটাকে দিব্যি সামলেছে না। ভাবতে স্থান ভুলে লজ্জায় কুঁকড়ে গেল সে। পরক্ষণে সম্বিত ফিরতে মুখটা আগের মতো দুঃখী দুঃখী করে সভাষায় জানতে চাইল, কি শাস্তি? সরু চোখে বর্ণ সুখের গতিবিধি লক্ষ্য করছিল। ফুল কিভাবে লজ্জায় নুয়ে পড়ে, পরে আবার যে মুখের আবেগ পাল্টেছে তা নজর এড়ায়নি। কি ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কিস, কিস মি নাও। চোখ পাকিয়ে পাথর বনে তড়িৎ মাথা পিছিয়ে নিয়ে বেডের হেডবোর্ডে ঠেসে গেল সুখ, বোঝায় আমি পারবো না, এটা আপনার কাজ। সঙ্গে সঙ্গে চোখে গেল বর্ণ। সুখের কোমরের পাশাপাশি বেডে হাত রেখে এক হাঁটু ভেঙে তার একদম নিকটে চলে এলো। দূরত্ব খুব বেশি বাকি নেই আর, ঠোঁটে ঠোঁট সই। সুখ দম আটকে ঢোক গেল। আসফিয়ান বর্ণর নিঃশ্বাস আছড়ে পড়েছিল মুখে। বর্ণ বলল, ও সবসময় আমি আদর করব আর তুই বারবার চুপচাপ ভোগ করবি? ফিডব্যাক দিবি না? আনগ্রেটফুল। বলা শেষে অধর পাপড়ি ছোড়া সুখের অধর ছুঁয়ে যায়। সজোরে চোখ খিচে বর্ণর চুল খামচে ধরে মেয়েটা। এতে বর্ণ থামল না, বরং দ্বিগুণ বেপরোয়া হলো। অতঃপর দীর্ঘ এক চুম্বন শেষে বৃদ্ধাঙ্গুলিতে ঠোঁট মুছে বলল, এবার রিটার্ন কর আমার কিস। সুখের দিকে গাল রেখে অন্যদিকে এমনভাবে রোবোটিক ম্যান হয়ে চেয়ে রইল, দেখে মনে হলো এখানে সুখের অস্তিত্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই। সুখ হাঁসফাঁস করে হাতে হাত ঘষে ড্যাব ড্যাব করে নজর তুলে, যতক্ষণ নিজের চাওয়া পাওয়ার পরিণত না হচ্ছে ততক্ষণ অসভ্য পুরুষটাই কিঞ্চিও নড়বে না। এই কয়দিনে সেটা বেশ ভালোই আয়ত্ত করেছে সুখ।
মুখটা বাড়িয়ে এনে টুপ করে বর্ণর গালে ঠোঁট ছুঁয়ে সরে গেল। চোখ খিচে নিতেই পুরুষালী কণ্ঠটি কর্ণকৌঠর পৌঁছে গেল। হয়নি। আই ওয়ান্ট লিপ লক। সুখের দিকে না চেয়েই বর্ণ আওড়ালো বাক্যটি। নিজের এক কথায় সে স্থির। সুখ উকি দেওয়ার মতো একবার বর্ণর মুখাবয়ব দেখার চেষ্টা করে। মুখটা ফ্যাকাশে। একটু আগের মতো জ্ঞান হারিয়ে ফেললে ভালো লাগতো, কিন্তু হারাচ্ছে না তো। উপায়ন্তর না পেয়ে কাপা হাতটা বাড়িয়ে ধীরে বর্ণর কলার চেপে নিজের দিকে ঘুরিয়ে অপর হাতে গলা পেঁচিয়ে চোখ বুজে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। এই যাত্রা আসফিয়ান বর্ণ সকল দূরত্ব গুছিয়ে সুখ সমেত চলে পড়ল বেডে। আসফিয়ান বর্ণর ভাষায় অল্প আদর ভাগাভাগিতে মত্ত হলো দুটো অস্তিত্ব, আর সাক্ষী হিসাবে নির্লজ্জদের মতো স্থির চেয়ে রইল চার দেয়াল। এক মুহূর্তের জন্য ঘুরে চলে গিয়েছিল দুজন। সুখের হঠাৎ মনে পড়ল খানিক পর মাহিরের পরিবার আসবে, সেখানে তাকে থাকতে বলা হয়েছে। সুখ ছটফট শুরু করে ছাড়া পেতে, কিন্তু পুরুষালী বাঁধন থেকে মুক্তি পাওয়ার শক্তি নেই। ফুলের এই নড়চড় বর্ণকে বড্ড বিরক্তি এনে দিচ্ছে। মুখ তুলে চোখ রাঙিয়ে তাকায় সে। হোয়াটস রং উইথ ইউ? দেখছিস না আমি ব্যস্ত? তুফার বিয়ের আয়োজন চলছে পুরো দমে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। এইবারে মাহিরের সাথে কথা হয়েছে মাত্র একবার, তাও বেশি নয়। স্বাভাবিক দুই একটা কথা আদান প্রদান, যেখানে বেশিরভাগ সময় তুফা নীরব শ্রোতার ভূমিকা পালন করেছে। কাজিনগুলো এবারে বড্ড নিষ্ঠুরতা করছে, তুফাকে ফোনের কাছে আসতেই দিচ্ছে না। ইতিমধ্যে মাহিরের ত্রিশাধিক কল প্রবেশ করেছে। প্রতিটি কলই কাজিনের কেউ না কেউ রিসিভ করেছে। মাহির লজ্জায় তুফার সাথে একটু কথা বলার আবদার রাখতে পারে না শালিকাদের দুষ্ট ইঙ্গিতপূর্ণ কথার নিচে পিষ্ট হয়ে। মাত্র শপিং থেকে ফিরেছে বিয়ের। আসার পর থেকে ইফরাত লক্ষ্য করছে তুফা বারবার বুকের গলায় হাত মেজে লম্বা শ্বাস ছেড়ে কেমন অদ্ভুত হাঁসফাঁস করছে। ইফরাত বলল, এই আপু, জিজুকে এক পলক দেখে বুক চিনচিন ব্যথা অনুভব করছো নাকি? তুফা অপ্রস্তুত হেসে গোসল করার বাহানা দেখিয়ে রুমে চলে গেল। তার যাওয়ার পানে চেয়ে রয় বাকিরা। রুস্মিতা কাজ ঝাঁকিয়ে বলল, আপুর বিয়ের ড্রেসটা দেখো আগে। সুখের মতো এবারও কাটাকুটি করা নাকি চেক দাও একবার। বলা তো যায় না। রুমে প্রবেশ করে প্রথমে টক করে পানি গেল তুফা। আয়নার সামনে নিজেকে পরখ করে লজ্জায় মুখটা নইয়ে নেয় এক সময়। মলে তখন গরম লাগছিল প্রচণ্ড। একাই ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটে দিয়ে বের হলো। জানা ছিল না শুরু থেকেই মাহিরের নজর তার উপর। ওয়াশরুমের দরজা খুলতে হঠাৎ মাহিরের আগমন ঘটে। এরপর কিছু বুঝে ওঠার আগেই লোকটা এসে তাকে জড়িয়ে ধরল। তারপর কপালে কপাল টোকা দিয়ে কানে কান বলল, বোনদের সাথে মিলে আমাকে হেনস্থা করতে বেশ মজা পাচ্ছ না? মনে রেখো, বিয়েতে বেশি দেরি নেই। সেদিন সময় কিন্তু আমার পক্ষে থাকবে। আমার মানে বুঝতে পারছো কিছু? পরপরই হতভম্ব তুফার কপালে আলতো আঙুলে ঠেলে হেসে বেরিয়ে গেল। সে তো চোখের আড়াল হয়ে গিয়েছিল তখন, কিন্তু তুফাকে দিয়ে গেছে এক বুক ধুকপুক আর পানির পিপাসা। বুকে হাত চেপে ভোজ শ্বাস ছাড়ে তুফা। সুখে অনেকদিন পর কাছে পেয়ে বাচ্চাদের মতো ঝরঝর কেঁদে যাওয়া রুবাইয়াতের মুখশ্রীটা চোখের তারায় ভাসতেই অন্যরকম হলো হঠাৎ। ইস, আজকের এই দিনে তার বাবা মা যদি পাশে থাকতো। বিদায়বেলা বুকের মানিককে অন্য ঘরে পাঠাতে বাকি মেয়েদের মতো খুব কাঁদতো নিশ্চয়। এখন কে কাঁদবে কার জন্য? রমজুরে জেসির শূন্যতা অনুভব করছে মেহরাব। কেন যে সে আশায় থাকে জেসি এখনই রুমে আসবে। তাকে কাজে ব্যস্ত দেখে মুখ বাঁকিয়ে বেডে বসে নিজে নিজেই পরোক্ষভাবে উস্কানিমূলক বার্তা ছুড়ে বিড়বিড় করে তাকে রাঙিয়ে দেবে। বিনিময়ে সে কিছু বললেই মুখে মুখে তর্ক শুরু করবে। কিন্তু এসব কিছুই হলো না। মেয়েটা একবারও আগের মতো আসে না। তবে ঘুমের ঘোরে স্বপ্নে ঠিকই এসে রোজ জিজ্ঞেস করে যায়, এই যে মিস্টার অ্যারোগেন্ট, আমাকে ছাড়া নিশ্চয়ই বিন্দাস আছেন। মিস করার মতো ভুলটা করেছেন না তো? সাবধান, এমন আরও কথা। কিন্তু মেহরাব জবাব দিতেই চোখ খুলতেই দেখে জেসি কোথাও নেই। মাত্র যা দেখেছে শুনেছে তা নিকষই ভ্রম। আজই তাই হলো। মাঝরাতে ঘুম ভেঙে গেল মেহরাবের। পাশে জেসিকে নামের ইডিয়েট মেয়েটা না থাকায় খালি খালি লাগছে। অযথায় বিরক্তিকর ঠেকছে সব কিছু।
এক গ্লাস পানি পান করে উঠে ছাদে চলে এলো সে। এক একটা সিঁড়ি চাপিয়ে ছাদে পা রাখতেই থেমে গেল আবার। আপু এখানে। মায়েরা দোলনায় বসে, মীরাব আরামে ঘুমিয়ে আছে তার কোলে। মেয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষণে ক্ষণে চুমু আঁকছে, অথবা কখনো কখনো দূর আকাশের দিকে চেয়ে চাপা দীর্ঘশ্বাস ছাড়ছে। গত কয়দিন আগে এক বিদেশিনী এসেছিল 6 বছরের এক বাচ্চার হাত ধরে জোসেফের খোঁজে। নিজেকে জোসেফের ওয়াইফ দাবি করেছিল রমণী, তবে জোসেফকে অন্য এক বিদেশি নামে সম্বোধন করেছি। মায়েরার এত খেয়াল নেই, কিন্তু হাজবেন্ড বলে যেই ছবি রমণীটি দেখিয়েছে তাতে জোসেফই ছিল। ছবিতে তারা পরস্পরকে কত গভীরভাবেই না আঁকড়ে ধরেছিল, ঠিক মায়েরার কাছে এলে যেভাবে ধরত জোসেফ। তখন মনে হতো এই মানুষটির মতো কেউ ভালোবাসতে পারবে না তাকে। জীবনসঙ্গী হিসেবে সে সঠিক মানুষই নির্বাচন করেছে। অথচ ভাগ্য কত নিদারুণভাবেই না তার ভাবনা ভুল প্রমাণিত করে দিল। হায়, মানুষ কত নিখুঁত অভিনেতা! আচ্ছা, সে যে এতগুলোকে মেয়ের সাথে এমন নিকৃষ্ট ছেলেখেলা করলো, পরিশেষে এতে তার কি লাভ হলো? ভেতর থেকে অস্বস্তিদায়ক হাহাকার মিশ্রিত দীর্ঘশ্বাস ব্যতীত অন্য কোনো জবাব পেল না মাইরা। পিছু থেকে সে সময় ডাক এসে, আপু ঘুমাওনি? বলার ফাঁকে দোলনায় ধাক্কা দিল মেহেরাব। অদূর থেকে আপুর চোখের ছলছলে জল প্রত্যক্ষ করছে সে। এখন তার উদ্দেশ্য আপুকে হাসানো। মায়েরা সত্যিই হেসে ফেলল। এক হাতে মীরাব ও অপর হাতে দোলনার শেখর ধরে বলল হেসে, কি বাচ্চামো করছিস ভাই, পরে যাব তো। মেহেরাব ঘুরে এসে বোনের পাশে বসে আস্তে আস্তে দুলে দুলে বলল, যতদিন তোর ভাই বেঁচে আছে, পড়ে যাওয়ার আগে বারবার আগলে নেবে ততদিন। আমি জানি সেটা। একটু নীরবতা, এরপর মায়েরা বলল ধীর গলায়, জেসিকেও তার ভাই নিজের চেয়ে বেশি ভালোবাসে। মেহেরাব খুব গম্ভীর করে বলল, এতে আমার কি? ভাইয়ের কাছে সে তোকে পছন্দ করে চেয়ে বসেছিল। সো হোয়াট? এমন নির্লজ্জ পৃথিবীতে আছে জানতাম না। হঠাৎ হাসি পেলেও মায়েরা হাসল না, বলল, নিয়তিতে এটাই হয়তো হওয়ার ছিল। এরপর পুনরায় বলে, ওকে মনে পড়ছে না তোর? আমার তো খুব পড়ছে। আর চোখে ভাইকে দেখে মায়েরা সে ঢের বুঝতে পারে জেসিকে শুধু মেহেরাবের মনে পড়ছে না, মনও পড়ছে, তবে স্বীকার করতে নারাজ। মেহেরাবের প্রত্যুত্তর না পেয়ে মায়েরা আবার বলল, জেসি নেই আজ 9 দিন। জিসান ল্যাবে বসে কিছু টেস্ট করাতে দিয়েছিল ল্যাব ডক্টরকে। আজ রিপোর্ট আসবে। রিপোর্ট পেয়ে ক্ষণকাল স্থির বসে রইল। মনে মনে অসংজ্ঞায়িত কিছু বিড়বিড় করে রিপোর্টে ধীরে ধীরে নজর বুলিয়ে অল্পক্ষণ পর ধপ করে চেয়ারে বসে চোখ বুঝে। এরপর তড়িঘড়ি করে সিএমকে কল করে বলল শুধু, বেজি না থাকলে ল্যাবে আয়। সিএমের আসতে ঘণ্টাখানেক লাগবে জানিয়েছে। জিসান নিজের বরাদ্দকৃত কেবিনে চলে এলো। এটা আইগ্যাং কানেক্টেড ল্যাব। গুরুত্বপূর্ণ কিছু কাজ সেরে নিজের পার্সোনাল ল্যাপটপ ওপেন করলো সে। বোনের সময় কিভাবে কাটছে একবার দেখে নেবে। ফ্ল্যাশে সিসি ক্যামেরা রয়েছে। জেসিকে সঙ্গ দিতে মিহিকে এসেছিল 2 দিন হবে। আজ সকালে চলেও গেছে। টিভি ছেড়ে সোফায় শুয়ে বসে দেখছে জেসি। ক্ষণে ক্ষণে সোফার হেডরেস্ট পা তুলে দিচ্ছে, মুখটা অসন্তুষ্টিতে কুঁচকে সময় সময় এদিক ওদিক কুশন ছুঁড়ে মারছে। মায়াময় চোখে চেয়ে রইল জিসান। তার চোখে বোন এখনো ছোট্ট বাচ্চাটি। অপরিণত বয়সে মেহেরাবের হাতে জোরপূর্বক তুলে দেওয়ার অন্যতম এক কারণ এটাই। এই যে একা একা সময় কাটাতে জেসির কত কষ্ট, বিরক্তি লাগছে, সেই জ্ঞান হবার পর থেকেই তার অনুপস্থিতিতে এমন কাটে জেসির। আর কত বছর কাটানো যায় এমন? এমনি এমনি মেহেরাবের হাতে জেসিকে দেওয়া হয়নি কিন্তু। এর পূর্বে তারা পুরো জানকারি উদ্ঘাটন করেই এই সিদ্ধান্ত নিয়েছে 5 বন্ধু মিলে। যেই 5 বন্ধু পরস্পরের সাথে পরস্পর ওতপ্রোতভাবে জড়িত, তাদের মতো চিফ আসপিয়ান বর্ণ। জেসিকে আরও কিছু সময় দেখে ফোন বের করলো জিসান। মিহিকাকে টেক্সট পাঠালো, সন্ধ্যায় রেডি থেকো, আমি নিয়ে আসবো। রিপ্লাই এলো, কোথাও যাচ্ছি আমরা, বেশি দূরে নয়, ঘুরে ফিরে বনুর কাছে। কলিং বেল বাজতেই জেসি খুশিতে লাফ দিয়ে উঠল। একা একা দিন কাটছিল না।
নিশ্চয়ই ভাইয়া অথবা মিহিকা বেবি এসেছে। উচ্ছ্বাসে পিপ হলে কে এসেছে না দেখে জেসি দরজা খুলে। এরপর সামনের মানুষটিকে দেখে মুখের উচ্ছ্বাস মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। হতবাক হয়ে অস্ফুট স্বরে বলল, আপনি আপনি হঠাৎ কি মনে করে কার কাছে এসেছেন? জেসির স্বর কাঁপে, ঢোক গিলে এধার ওধার পলক ছিটায়। সামনে মেহরাব সরু চোখে তাকে দেখেই যাচ্ছে এক দৃষ্টে। সেই কবে থেকে এক সময় নিঃশব্দে এগিয়ে এলো। জেসি খেই হারিয়ে পেল, কি করবে বুঝে উঠতে না পেরে পিছতে শুরু করে। এভাবে এগোচ্ছেন কেন? ভয় পাচ্ছি আমি, বাড়িতে ভাইয়া নেই। সম্মানহানির ভয়? মেহেরাব মুখ খুলল এবার। জেসি সায় দেয়, কিছুটা তেমনই। আর জবাব দেয়নি মেহেরাব। জেসিকেও পেছাতে দিল না, হাত বাড়িয়ে তার বাহু ধরে আটকে দিল এবং পরপরই শক্ত চোয়ালে বলল, দ্বারের দিকে এগোতে এগোতে চলো। বহুদিন স্বাধীনভাবে বাড়িয়েছ, দ্যাটস এনাফ। 2 কদম এগিয়ে হাত মুচড়ামুচড়ি করতে করতে জেসি প্রশ্ন করে, কোথায় যাব আপনার সাথে? মুক্তি দিয়ে সারা জীবনের জন্য ছেড়ে চলে এসেছি না? মেহরাব থেমে যায়, সেই সাথে জেসির হাতও বাঁধন থেকে আলগা হয়ে গেল। 1 কদম পিছিয়ে গেল সে। মেহরাব ধীরে পিছু ঘুরে আচমকা মুষ্টিবদ্ধ হাতে পাশে থাকা ফুলদানিতে আঘাত করতেই ফ্লোরে ছিটকে পড়ে ঝনঝন করে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল সেটা। এরপরও সে থেমে থাকেনি। 2 হাতে জেসির বাহু চেপে ধরে মুখোমুখি টেনে এনে বলল হুঙ্কার ছেড়ে, তোমরা ভাই বোন আর বন্ধু বান্ধবগুলো নাটক পেয়েছ আমার জীবনকে, আমার প্রাণের চেয়েও প্রিয় বোনকে ব্লাস্ট। রাগ সংবরণ করে মেহরাব থেমে গেল। সে ফুঁসছে। জেসির চোখ টলমলে, থমকালো গলায় জানতে চাইল, ব্লাস্ট? সেই কথা সম্পন্ন করেনি মেহরাব। জেসিকে ছুঁড়ে ফেলার মতো ছেড়ে দিয়ে বলে গেল, বিয়ে করতে ইচ্ছে হয়েছে, বিয়ে করেছ, ওকে, মেনে নিয়েছিলাম। তোমাকে কখনো খোঁটা দিয়েছি? টর্চার করেছে কেউ? কষ্টে রেখেছি? চোখ নামিয়ে দুদিকে মাথা ঝাঁকায় জেসি। টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে। মেহেরা ফের বলল, এরপর তোমার মনে হলো তুমি ভুল করেছ, শুধরে নেওয়া উচিত, তাই মুক্তি দিয়ে চলে এলে? মানে মন চেয়েছিল বিয়ে করলে, পরে ভুল বুঝতে পেরে চলে এলে? এখানে এক্সট্রাক্ট আমার ভূমিকা কোথায়? আনসার মি। শেষোক্ত ধমকে জেসি কেঁপে উঠল। মেহরাব থেমে নেই। শেষ মুহূর্তে আমার নামে কবুল পড়েছিলে, সেই মুহূর্ত থেকে দুজনের সম্পর্ক বাঁচিয়ে টিকিয়ে রাখা বা বিচ্ছেদের জন্য দুজনের সম্মতির প্রয়োজন পড়ে। মেবি নিয়েছিল আমার সম্মতি? ছেড়ে আসার মতো এত বড় স্পর্ধা দেখানোর আগে জানিয়েছিল আমায়? জেসি ফুঁপিয়ে কেঁদে উঠল। হাতের উল্টো পিঠে চোখ মুছে অশ্রুসিক্ত চোখ তুলে যায়। মেহরাব নজর সরিয়ে নিল তড়িৎ। স্টপ ক্রাইং, আই ডোন্ট লাইক দিস হ্যাবিট। ধমকে কথাটি বলার ফাঁকে টি টেবিল থেকে টিস্যু নিয়ে এগিয়ে দিল। জেসি চোখ মুছে নাক টানে। কেটে যায় মুহূর্ত। দুজন চুপচাপ দাঁড়িয়ে রয়। বিয়ে যেহেতু স্বেচ্ছায় করেছ, বিচ্ছেদ আমার চাইতেই হবে। একা একা তো জীবন কাটানো সম্ভব না। তুমি চলে এলেও একসময় কাউকে না কাউকে লাইফ পার্টনার করতেই হবে। এর চেয়ে বরং তোমার সাথেই একটা জীবন পাড়ি দিয়ে দেয়। এতক্ষণের গম্ভীর কঠোর ভাবটা কমে গিয়ে তার স্বরে শীতলতা ধরা দিল। জেসি মুখ খুলে বলল, যাকে ভালোবাসেন না, যার জন্য আপনার চোখে কোনো মায়া নেই, ভালো লাগা নেই, তার সাথে এক জীবন কিভাবে পাড়ি দেবেন? খানিক আগের উগ্র মেহরাব এখন শান্ত সৌম্য। ধীর পায়ে কাছে এসে নিঃশব্দে জেসির মাথার পিছে চুলে হাত লাগিয়ে নিকটে এনে অধরে অধর জোরে ডুবিয়ে দিল আকম্মাদ, কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই। জিসান তড়িৎ করে ল্যাপটপ ফোল্ড করে গলা খাকারি দিয়ে কপালে হাত ঘষে, ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে নেয়। এরপর দম বন্ধকার প্রতিবিম্বিত এক চুম্বন শেষে ছাড় দেওয়া হয় জেসিকে। ছাড়া পেয়ে উল্টো ঘুরে মুখে হাত চেপে হা করে শ্বাস ফেলতে লাগে সে। মনে হচ্ছে শ্বাস আটকে আছে। শরীরটা অস্বাভাবিক কাঁপছে। বুকে হাত চেপেও হৃদযন্ত্রের ধড়ফড় থামাতে ব্যর্থ জেসি। মেহরাবের স্বর ভেসে আসে, এবার কি মনে হচ্ছে? শুনেছি হৃদয়ে কোনো ফিলিংস না থাকলে এভাবে দীর্ঘ সময় কিস করা যায় না। 2 হাতে জামা খামচে ধরে লজ্জায় ঠোঁট কামড়ে ধরে জেসি।
পিছু ঘুরল না। একটু আগে যে মেহেরাব তাকে কাছে টেনে নিল, ছুঁয়ে দিল, সে মেহেরাবকে বড্ড অচেনা ঠেকছে। যতটুকু সময় বলেছিল ল্যাবে পৌঁছাতে, ততটুকু সময় লাগলো না সিয়ামের। এসেই সোজা জিসানের কেবিনে চলে গেল। হাতের ফাইলটা দেখালো জিসান। এরপর বুকে হাত বেঁধে শটান দাঁড়িয়ে থাকে। রিপোর্টে বারবার নজর হাঁটিয়ে সিয়াম ফ্যালফাল করে জিসানের দিকে সে বিস্ময় সমেত বলল আচমকা, আসফিয়ান বনস ডিএনএ ম্যাচ উইথ জোসেফ জোয়ারদার। ইয়েস, রিপোর্ট আমাদের সেটাই তো বলছে। এ আবার কেমন টুইস্ট? আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? তুই শিওর টেস্টের জন্য যা পাঠিয়েছিলাম তা দুজনেরই, নাকি শুধুই বনর? অফকোর্স শিওর। ব্যাপারটা ওকে ইনফর্ম করতে হচ্ছে না এবার। হবে তো অবশ্যই, তবে ফেস টু ফেস। আজ মেহেদি উৎসব। ছোট বড় সকলেই মেহেদি পড়ছে। তুফাকে মাঝে রেখে মেহেদি পরিয়ে দিচ্ছে পার্লারের একজন। নুরা এক হাতে লাগিয়ে এক কোণে বসে খালি হাতে ফোনে গেম খেলছে। পাশে আরো দুটো বাচ্চা মেয়ে। আজকের জন্য তুফা ফোন তার হাতে তুলে দেওয়া হয়েছে। মাহিরের কল এসেছিল একবার। নুরার আবার দয়ার শরীর। গত কয়েকদিন ধরে বরকনের উপর হওয়া নির্মমতা সইতে না পেরে এবারে তুফাকে লুকিয়ে চুরিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। সুখ শাড়ি পরছে, মেহেদি দেয়নি এখনো। উপর মহল থেকে নিষেধাজ্ঞা এসেছে বাইরের কারো কাছে যেন মেহেদি না পড়ে। রাতে তার বেপরোয়া আশিক নিজের হাতে পরিয়ে দেবে। রুমে তখন বর্ণ ছিল না। সুখ আপাতত মেরুন রঙের একটা শাড়ি গায়ে জড়িয়ে রুম থেকে বেরোলো। দুপা বাড়াতে হয়নি। তন্মধ্যে বর্ণ কোত্থেকে ছুটে এসে পুনরায় রুমে ঢুকিয়ে দরজা আটকে দিল। সুখ চরম বিরক্তি দেখিয়ে মুখ তুলে জানতে চাইল ইশারায়, সমস্যা কি? হুটহাট এভাবে রুমে টেনে আনলেন কেন? বর্ণ জবাব দিল না, চেয়েই রইল। অপলক দৃষ্টিতে সুখের চোখ, ঠোঁটের নড়চড়, মুখশ্রী, শরীরের প্রতিটি অঙ্গ যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। লজ্জা ঘিরে ধরে সুখকে। হাতে হাত ঘষে মুখ নামিয়ে নিতে গেলে বর্ণ পুনরায় থুতনি চেপে উপরে তুলে দিয়ে কাছাকাছি এসে বলল, নিচে যাবি এভাবে? কিভাবে? বর্ণ চুপড়ায়। প্রত্যুত্তরে হাতের আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে পিসমোর আড়াআড়ি করে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে পুনর্বার বলো, এভাবেই যাবি। সুখ লাজুক হেসে উপন্যাস মাথা দুলাতে সে বলল, দেন লেটস হ্যাভ এ কিস। হতবাক হয়ে তাকালো সুখ। স্যার পেতে ছটপটানি শুরু করে তৎক্ষণাৎ। বর্ণ বলো, শৈল মাছের মতো করছিস কেন? আমি তোর হাজবেন্ড হই, নট এ ট্রেজার। অধিকার থেকে তো বঞ্চিত রেখেছিস। যা একটু জোর জবরদস্তি আদায় করছি তাতেও এত ছটফট। সুখ ফ্যাকাশে মুখ করে অসন্তুষ্টিতে ঠোঁট উল্টে করুণ চোখে চেয়ে রইল। কাজিন বানরগুলো খুব চতুর। প্রতিটি সাজ অনেক সূক্ষ্ম চোখে পরখ করে, তবেই তার সঙ্গ ছেড়েছে। এখন সাজ এলোমেলো করে তাদের সামনে গেলে, বর্ণভাই আদর দিয়েছে কিভাবে আমাকে একটু বল। আরও এই সেই বলে মজা লুটবে সবাই। এই পাষাণ্ড পুরুষকে কিভাবে বোঝাবে? বর্ণ পুরু নাচিয়ে জানতে চাইল, কিছু বলতে চাস? ঠোঁট নাড়ে সুখ, হ্যাঁ। বর্ণ মুখটা এগিয়ে নিয়ে এলো। সব মনোযোগ সুখের ঠোঁটেই আবদ্ধ। সেদিকে চেয়ে নেশাক্ত সুরে বল, শুনছি। ছেড়ে দিন না। থেমে গিয়ে বর্ণ এক পুরু তুলে বলো, এটাই বলার ছিল তোর? হুম। তুই ছাড়তে বললেই আমি নীরবে ছেড়ে দেব, এটা বিশ্বাস করিস? না। সুখ দুদিকে মাথা ঝাঁকায়। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে শীতল গলায় বলে, এটা আসফিয়ান বর্ণর কাজের প্রতি অন্ধবিশ্বাস নাকি অবিশ্বাস? পরপরই সুখের ঠোঁটের কোণে চুমু এঁকে মুখ সরিয়ে আনে সে। তার হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলো, ফিরে এসে যেন হাত এমনই ফ্রেশ দেখি। আজ ফুলের হাতে মেহেদি আসর তুলবে স্বয়ং আসফিয়ান বর্ণ। গট ইট সুইট হার্ট। অবশেষে বর্ণর বন্দিনী থেকে সার্ভে নিচে নেমে এলো সুখ। বাড়িতে অতিথিদের সরগম। হাঁটার ফাঁকে ফাঁকে অনেকের সাথে টুকটাক কথা হয়ে গেল। খিদে পেয়েছে খুব, পেট সুসু করছে যেমন। রুবাইয়াত রান্নাঘরে ব্যস্ত ছিলেন। খালামণিদের ভিড়িয়ে আম্মুর পাশে গিয়ে অল্পক্ষণ চেয়ে রইল। ভদ্রমহিলা আগে থেকে প্লেট ভর্তি খাবার তুলে রেখেছিল। প্লেট হাতে নিয়ে গিয়েও আশেপাশে পর্যবেক্ষণ করে হাত গুটিয়ে নেয় সুখ। বোঝায়, কাজ করতে অনেকেই আছে এখানে, চলো খাইয়ে দেব। অনেকদিন তোমার হাতে খাইনি, অথচ কাল রাতেও খেয়েছে।
রুবাইয়াত হাসলেন মুগ্ধ হয়ে। খালামণিরা বলাবলি করছে, মেয়ের বিয়ে দিয়েছ আপা, এখনো বাচ্চাদের মতো খাইয়ে দিতে হয়। আজব। ইবরাত মিলিকে তো আমি দিই না কখনো। রুবাইয়াত জবাব দেয়, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে ছোট্টটাই রয়ে যায়। আমার একটা মাত্র মেয়ে, বিয়ে হোক বা একাধিক বাচ্চার মা, তবুও সে আমার কাছে ছোট বাচ্চাই থাকবে। কিছু কটু কথা শোনাতে ইচ্ছে হলেও তারা বলেনি আর কিছুই। সুখকে নিয়ে নিজেদের রুমে চলে এলেন রুবাইয়াত। তামির সাহেব তখন ছিলেন না। ভদ্রলোক বিয়ের তোড়জোড়ে ভীষণ ব্যস্ত। বেডে বসে সুখ প্রথমে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরল। সুখের মুখে লোকমা তুলে দেওয়ার সময় তড়িঘড়ি করে অভ্র প্রবেশ করে। চাচ্চুর ওয়ালেটটা দাও কাম্মা, দ্রুত। অভ্যন্তরীণ দৃশ্য চোখ আটকাতেই থেমে গিয়ে ব্যস্ততার সুর পাল্টে ব্যঙ্গ করে বলল, শুধু সুখ আপিকেই খাইয়ে দেবে? ও, আমরা তো বানের জলে ভেসে এসেছি। আয়, তোকেও খাইয়ে দিই। সুখও হাসি মুখে ইশারায় কাছে ডাকলো। ব্যস্ততা ভুলে অভ্র সত্যি হা করে। রুবাইয়াত খুশি মনে তার মুখে লোকমা পুরে দিয়ে কাবার থেকে ওয়ালেট বের করে দিলেন। চলে যাওয়ার আগে আরেক লোকমা নিল অভ্র। পিছু থেকে রুবাইয়াত বললেন, নূরকে পাঠিয়ে দিস অভ্র, বাচ্চাটাও কিছু মুখে তুলেনি সকাল থেকে। আর চোখে চেয়ে পুনরায় নজর সরিয়ে আনে জেসি। বুকের ভেতরটা ঈষৎ ছলকে ওঠে। পাশেই মেহরাব। জেসির লজ্জা লাগছে প্রচুর। কেন কে জানে, আগে লোকটার পাশাপাশি এমনকি গা ঘেঁষে দাঁড়াতে এমন লজ্জাবোধ করেনি। হয়তো মেহরাবের সম্মতি ব্যতীত তাকে জ্বালাতন করতে পেরে ভালো লাগতো বলে। এখন মানুষটা রাগছে তো না, উল্টো ক্ষণে ক্ষণে ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে পর্যবেক্ষণ করছে। সময় দেখে নেয় জেসি, বিকেল ৩:৪৫। ভাই এতক্ষণে কেন যে এসে পৌঁছাচ্ছে না। জেসির হঠাৎ মনে ওঠে মেহরাব এই মুহূর্তে তাদের বাড়ির অতিথি। মেহমানদারি উপলক্ষে কিছুই খেতে দেওয়া হয়নি। রহস্যই জানতে চাইল, কিছু খাবেন, করে নিয়ে আসি? কিছু? মেহরাব চট করে তার দিকে ফিরে ছোট্ট ছোট্ট চোখে তাকিয়ে বলো, বাড়িতে গেস্ট আসলে কিছু খাবেন, করে দেই, এমন মতামত নিয়ে কি তাদের আপ্যায়ন করা হয় এদিকে? জেসি থমথম খেয়ে যায়। জোরপূর্বক হাসতে গিয়ে ঠোঁটে চিনচিন ব্যথা অনুভব করে অস্ফুট স্বরে, পরক্ষণে ফ্যালফ্যাল করে মেহরাবের দিকে চাইল। মানুষটা হাসছে মিটিমিটি, তর্জনীতে মৃদু কপাল চুলকে ঠোঁটে হাসি বজায় রেখে কণ্ঠ খাতে নামিয়ে বলল, ঠোঁট কেটে গেছে? আমতা আমতা করে জেসি উঠে গেল। আমি আপনার জন্য কিছু তৈরি করে আনছি, বসুন, ভাইয়া আসবে এখনই। রাতের আকাশে গুটি কয়েক তারার মেলা। রূপালি চাঁদখানা উকি দিয়ে আছে তন্মত্ত। বাইরে মেহেদি উৎসবে মেতে উঠেছে সকলে। ফুলে ফুলে ভরা বড় স্টেজ। মাঝে তুফাকে বসানো হয়েছে। ফটোশুট চলছে। অতিথিরা একে একে স্টেজে উঠে তুফার পাশে বসে কেক কেটে ছবি ক্যাপচার করছে। মিউজিকে গানের সুর, আতশবাজির রোশনাইয়ে নিবাসের আকাশ জলমলে। আরও কত কি। ক্ষণকাল সবার মাঝে থেকে আইজা বাড়ির ভেতরে চলে এলেন, সোজা নিজেদের বেডরুমে। এরপর দরজা বেরিয়ে চলে এলেন ব্যালকনিতে। সেখানে বর্ণ দাঁড়িয়ে ছিল আগে থেকেই, তার দৃষ্টি ওই নিচে, যেখানে হইচই রে আনন্দ মেতে উঠেছে সবাই। দূরে একাধিক মেয়েদের মাঝে সুখকেও চোখে পড়ছে। বর্ণ দৃষ্টি তার দিকেই আবদ্ধ। ছেলেকে এখানে দেখে একটু চমকালো না আইজা, বরং নিঃশব্দে তার পাশে দাঁড়িয়ে নিজেও নজর নিবদ্ধ করলেন স্টেজে। প্রায় অনেকক্ষণ কেটে গেল নীরবতায়। এরপর মুখ খুলে বর্ণ অত্যন্ত স্বাভাবিকভাবেই বলল, বেশ কয়েকদিন আগে একজনের সাথে মিট হয়েছে। কিছুটা স্পেশাল ছিল সে আমার জন্য। ইউ মাইট নো হিম। আইজা মুখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। বর্ণর দৃষ্টি তখনও দূরের সুখের দিকে। মার দিকে একবারও চায়নি সে। ভদ্র মহিলা তপ্ত শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন, কে সে?